দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বাংলাদেশের উপর আরোপিত শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা। কোন পথে অর্থনীতি, কোন পথে রাজনীতি, রাজনীতি ও অর্থনীতির গতি প্রকৃতি, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, জনাব শহীদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব শহীদুল ইসলাম। আমি শুরুতে আপনার কাছে আসি। আমেরিকার বাজারে স্থগিত হলো বাংলাদেশি পণ্যের উপর আরোপিত নতুন শুল্ক, 37% শুল্ক সেটি স্থগিত করেছে। স্বস্তির খবর নিশ্চয়। আমাদের অর্থনীতির গতি আসলে এখন কোন পথে? আমরা দেখছি যে ঢাকা একটি বিজনেস সামিট হয়ে গেল আজকে, 2 দিনব্যাপী যে বিজনেস সামিটটি, 50টি দেশের বিনিয়োগকারীরা এখানে উপস্থিত হয়েছেন। বেশ ভালো ভালো আলোচনা দেখেছি, খুব সুন্দর সুন্দর ছবি দেখেছি। আসলে কতটা অর্জন হলো? ধন্যবাদ। প্রথমেই আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদেরকে যে বিষয়টি নিয়ে আসলেন, যে আমাদের দেশের জন্য যে আমাদের বিজনেস সামিটটি হয়ে গেল, একদিকে আরেকটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল সেটি স্থগিত করেছে। তো এটি আমাদের জন্য, এই স্থগিতের আদেশটি নিঃসন্দেহে স্বস্তির। আমরা যেই সন্দেহটি করেছিলাম যে শুল্ক আরোপ করেছিল, এতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ বড় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা ছিল। তো এটি আমাদের জন্য স্বস্তির। শুধু ভারত নয়, কিন্তু আরেকটি শঙ্কার জায়গা আমাদের তৈরি হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে আমাদের দেশের সাথে যে ট্রান্সশিপমেন্ট চুক্তিটি ছিল, সেই চুক্তিটি সম্ভবত বাতিল করেছে। তো আজকে আমরা খবরে দেখলাম যে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের পরে আমাদের বাংলাদেশ থেকে আজকে 4টি ট্রাক বোধহয় পেট্রাপোল স্থলবন্দর থেকে ফিরে এসছে পণ্য নিয়ে। ভারতে ঢুকতে দেওয়া হয়নি, যে পণ্যগুলো সম্ভবত স্পেনে যাওয়ার জন্য সেখানে গিয়েছিল। তো এটি কিছু শঙ্কার জায়গা তৈরি করেছে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে, ভারতের সাথে যে ট্রান্সশিপমেন্ট চুক্তি। তো এটি দিয়ে আবার প্রমাণিত হলো যে আসলে ভারতের সাথে আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত, তাদের সাথে যে চুক্তি ছিল, তো সেই চুক্তি তারা বাতিল করবার পরে অর্থনীতির উপরে, বাংলাদেশের অর্থনীতির উপরে একটি ছোট হলে একটি ধাক্কা। তো আশা করি এটি ভবিষ্যতে হয়তো কাটিয়ে উঠবে বাংলাদেশ। কিন্তু এটি দিয়ে প্রমাণ হলো যে ভারতের যে বিগত সরকারের সাথে চুক্তি ছিল, এটি সেই প্রমাণটি করলো, যেটি একটি শঙ্কার জায়গা ছিল যে ভারত প্রতিবেশী রাষ্ট্র, ভারত কি তারা একটি দলের সাথে তাদের সম্পর্ক না, বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক। এটি অনেকে বলতেন যে একটি দলের সাথে সম্পর্ক তাদের। সেই জায়গাটিকে তারা এই চুক্তিটি বাতিল করবার মধ্যে দিয়ে সেটি প্রমাণ করলেন যে ভারতের সম্পর্ক একটি দলের সাথে, আওয়ামী লীগের সাথেই এই সম্পর্কটি ছিল। রাষ্ট্রের সাথে যদি সম্পর্ক হতো তাহলে এই চুক্তিটি বাতিল করতেন না। এখন এই চুক্তিটি বাতিল করবার মধ্য দিয়ে যে বার্তাটি বাংলাদেশকে দিতে চেষ্টা করেছেন, সেটি হলো যে আমরা যেটা শঙ্কা করেছিলাম এদেশের মানুষ জুলাই বিপ্লবের পরে, যে ভারতের সাথে হয়তো আমাদের সম্পর্কটি খারাপ হবে দিন দিন, এবং তারই আরেকটি প্রমাণ এই চুক্তি বাতিলের মধ্যে দিয়ে প্রমাণিত হলো সেই শঙ্কার জায়গাটি। তো আমরা মনে করি যে বাংলাদেশ সরকার এই ধাক্কাগুলো কাটিয়ে উঠবার জন্য, আমরা দেখলাম যে বিনিয়োগ সম্মেলন যেটি শুরু হয়েছে, এটি বাংলাদেশের জন্য বড় আশা জাগিয়েছে আমি বলবো। তো সেখানে যেই প্রত্যাশা তৈরি হয়েছে, প্রায় 70টি দেশ থেকে বোধহয় প্রতিনিধিরা আসছেন এই সম্মেলনে। তো সম্মেলনে তারা বিভিন্ন বিনিয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের যে আশা জাগিয়েছে, এবং আগামী 35 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবার জন্য যে পরিকল্পনা দেয়া হয়েছে আমাদের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে, সেটি সম্ভবত আপনারা দেখেছেন, জাতি দেখেছে। তো সেখানে একটি আশার জায়গা নিঃসন্দেহে তৈরি হয়েছে বাংলাদেশের অর্থনীতির জন্য অন্তত। এখন আসলে অর্থনীতিটা আমরা দেখেছি যে গত 16 বছর বা গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি বাংলাদেশের উপর বিশাল ঋণের বোঝা এবং এলডিসি গ্র্যাজুয়েশন সামনে, সবকিছু মিলিয়ে একটি বিশাল চাপ, চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ উত্তরণের পথে কি আমরা এগুচ্ছি? নিঃসন্দেহে এটি আশ্বাসগুলো আমরা দেখছি, বিজনেস সামিট দেখছি। তো এটি যেটি বলছেন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য কি আমরা সে পথে আগাচ্ছি কিনা, এটি একটি বড় প্রশ্ন। আমি বলবো যে পজিটিভলি আমি দেখছি যে আগাচ্ছি। আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা ছিল, জুলাই বিপ্লবের পরে যে সরকারটি ক্ষমতা নিয়েছেন, বাংলাদেশের যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, আমি বলবো যে দায়িত্ব দেয়া হয়েছে তাদেরকে একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে। এখানে
অর্থনীতিবিদদের নানা শঙ্কার জায়গা ছিল যে এই দেশ কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কারণ বাংলাদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছিল, সেখান থেকে দেশটি কিভাবে ঘুরে দাঁড়াবে। তো সারা দুনিয়ায় যেভাবে সাড়া দিয়েছে আমি বলবো বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরে নতুন সরকারের প্রতি, সেখানে আসার অনেকগুলো দিক আছে। তো সেই দিকগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের যেই প্রতিশ্রুতি আসছে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণের যে প্রতিশ্রুতি আসছে, সেখানে ঘুরে দাঁড়াবার জন্য তাৎক্ষণিকভাবে যেই সহযোগিতাটুকু দরকার ছিল সেটুকু পাওয়া যাচ্ছে। আর না হয় যেই শঙ্কার জায়গা তৈরি হয়েছিল, আমরা যদি দেখেন যে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 71 সালের পরে দেশ ঘুরে দাঁড়াতে সময় লেগেছে। 74 সালে একটি বড় দুর্ভিক্ষ হয়েছে, যেই দুর্ভিক্ষের মাধ্যমে দেশের 15 লক্ষ লোক মারা গিয়েছিল। তো এবার জুলাই বিপ্লবের পরে যেই অর্থনীতি, তো আমি বলবো যে 71 সালের আগে আমরা আমাদের সাথে পশ্চিম পাকিস্তান যে বৈরী আচরণ করতো, যে বৈষম্যমূলক আচরণ ছিল, তো এত বড় অঙ্কের টাকা সেই সময় যদি আমরা সেই সময়ের হিসাবেও ধরি, পাচার হয়নি। তো তারপরেও একটি বৈষম্য ছিল। তো এবার আমাদের এই বিগত 16 বছরের যে শাসক ছিল বাংলাদেশে, তাদের এই সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা, মন্ত্রীরা যেভাবে এদেশ থেকে অর্থ পাচার করেছে, সেটি মানে অবিশ্বাস্য রকমের সাগর চুরির মতো অবস্থা ছিল। সেইখান থেকে দেশটি ঘুরে দাঁড়াবার জন্য তো নিঃসন্দেহে সময় লাগবে। তো সেখান থেকে আমি বলবো যে যেভাবে প্রতিশ্রুতি আসছে, বিনিয়োগ সম্মেলনটি যেভাবে হলো, বিদেশ থেকে যে প্রতিনিধিরা আসছেন, যে প্রতিশ্রুতি দিয়েছে বিনিয়োগের জন্য, তারা বলেছে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি উপযোগী জায়গা। তো সেই প্রতিশ্রুতি যদি তারা পূরণ করেন এবং আমাদের দেশের যে বর্তমান সরকার, এই সরকার যদি নির্দিষ্ট জায়গাগুলো অ্যাড্রেস করে সেখানে তাদেরকে বোঝাতে পারেন, আমার মনে হয় যে যে অর্থনীতির যে শঙ্কার জায়গাগুলো আছে আস্তে আস্তে সেগুলো কাটিয়ে উঠবে। আপনি অর্থ পাচারের কথা বলছিলেন, আমরা দেখছি যে এই সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে যেখানে মিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়েছে এবং দেশের ভিতরে অনেক দুর্নীতি হয়েছে। আপনার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য দুর্নীতি মোকাবিলা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। গত 53 বছর আমরা আসলে এই দুর্নীতির যে লাগাম সেটি টেনে ধরা কতটা সম্ভব হয়েছে আপনি নিজেও জানেন। সেই জায়গাটিতে আসলে সরকার কতটা কাজ করছে আমরা দেখছি। দুর্নীতি দমন কমিশন প্রতিদিনই কোনো ব্রিফিং করছে, কাউকে না কারোর মামলা হচ্ছে, কিন্তু অর্থ ফিরিয়ে আনা বা দুর্নীতি জায়গাগুলো সরকারি প্রতিষ্ঠানগুলোতে, সেখানে আসলে কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে দুর্নীতি রোধে? দেখুন, দুর্নীতি রোধে কতটা কাজ হচ্ছে, এখানে আমাদের কিছু প্রত্যাশার জায়গায় থেকে আমরা যেই প্রত্যাশা আমাদের ছিল পুরোপুরি সেই জায়গাগুলো পূরণ করতে পারছে না হয়তো সরকার, কিন্তু আমাদের দেখতে হবে তাদের সক্ষমতা কতটুকু রয়েছে এই স্বল্প সময়ের মধ্যে সেই দুর্নীতির জায়গাগুলো অ্যাড্রেস করে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় টাকা পাচার করা হয়েছে, সেখান থেকে টাকাগুলো ফিরিয়ে আনবার কী সুযোগ আছে। তো আমরা ইতিমধ্যেই কয়েকদিন আগে বোধহয় দেখেছি পত্রিকায় যে কিছু কিছু জায়গা থেকে টাকা ফিরিয়ে আনবার চেষ্টা হচ্ছে এবং কিছু জায়গা থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে যে হ্যাঁ তারা এই টাকাটা ফিরিয়ে দেবে। তো এখন কতটুকু ফেরত আসছে, কি প্রক্রিয়া কতটুকু সম্পন্ন হয়েছে, সেই জায়গাটি এখনো পরিষ্কার হয়নি আমাদের কাছে। আমরা আশা করি যে কিছু হয়তো ফিরে আসবে, পুরো অর্থ হয়তো ফেরত আসবে না। কিন্তু যে সরকারি প্রতিষ্ঠান বা প্রশাসন এইসব জায়গাগুলোতে দুর্নীতি রোধে কোনো উদ্যোগ দেখছি, আমরা উদ্যোগ, পুরোপুরি উদ্যোগ আমরা কিছু ঘাটতি এখানে রয়েছে। আমি যাদেরকে দিয়ে উদ্যোগটা নেওয়া হবে, আপনি যদি বলেন যে পুরোপুরি উদ্যোগ আছে কিনা, সেই জায়গাটায় কিছু প্রশ্ন আমাদেরও আছে যে উদ্যোগটা আমরা দেখছি না। এখন সেখানে যখন আমরা প্রশ্ন করতে যাই যে উদ্যোগগুলো কেন নেওয়া হচ্ছে না, আমরা যখন এই স্টুডিওর বাইরে গিয়ে যাদের সাথে আমাদের কথা হয়, তখন তাদের কাছে যেই ফিডব্যাকটা আসে আমাদের কাছে, সেটি হচ্ছে যে দেখেন আমরা উদ্যোগগুলো নেব, এখনও আমাদের যে সংস্কারের জায়গাগুলো, যেখান থেকে বিগত সরকারের যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেই বিগত সরকারের সমর্থকরা যারা বসে রয়েছেন, আমি একটু শুদ্ধ মানে ভালো ভাষায় যদি বলি, সেই সমর্থকরা এখনও সেখানে আসেন। কারণ তাদেরকে দিয়ে এই দুর্নীতি রোধ করা অথবা এই দুর্নীতি যারা করেছেন তাদেরকে ফাইন্ড আউট করে তাদের আইনের আওতায় আনা, বিচার আওতায় আনা সম্ভব না। সেই জায়গাগুলো সংস্কার করতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো কেন সংস্কার হচ্ছে না? জি, প্রশ্ন সেইখানে। তো হ্যাঁ, আমরা চাই যে সেই জায়গাগুলো সংস্কার দরকার। এখন সেখানে সংস্কার কেন হচ্ছে না? তো এখানে শস্যের মধ্যে ভূত আছে কিনা সেগুলো দেখার দায়িত্ব সরকারের। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে সেখানে কিছু দুর্বলতা নিঃসন্দেহে রয়েছে।
সেখানে কিছু দুর্বলতা আছে। কারণ হলো যে এই বাংলাদেশের যে আমলাতান্ত্রিক যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা আমরা এটাকে ভুল বলি, সহি বলি, যেটাই বলি, এই ব্যবস্থাটা হুট করে ভেঙে ফেলা সেটা ঠিক আছে। ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক ব্যবস্থা এখনো বাংলাদেশ চলছে। সেই ক্ষেত্রে কতদিন লাগে আসলে, যদি আমরা এটা তো বিশ্বাস করি নিশ্চয়ই যে এই সরকারের একটি সৎ উদ্দেশ্য আছে, উদ্যোগ আছে যে তারা সংস্কার করতে চায়, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আসলে কতদিন লাগে এই ধরনের সংস্কারগুলো করা, বা পুলিশের সংস্কার বলি, প্রশাসনের সংস্কার বলি? দেখুন, হ্যাঁ, এই সব জায়গায় সংস্কার এখন হচ্ছে কি যে অনেকগুলো সংস্কার দরকার বাংলাদেশে। সেই সংস্কারগুলো করবার জন্য যে ধরনের লজিস্টিক দরকার, যে ধরনের ম্যান পাওয়ার দরকার, এই বর্তমান সরকারের যারা আছে, আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে, এটা দিয়ে সাফিসিয়েন্ট কিনা সেখানে একটা প্রশ্ন আছে। তো আমার কাছে মনে হয় যে এখানে এই সরকারের হেল্পিং হ্যান্ড যেগুলো আছে, এটি দিয়ে এই সংস্কারগুলো করা, এই দুর্নীতি রোধ করা অতটা সহজ না। তাদের সদিচ্ছা আছে, এটা আমি বলবো যে তাদের সদিচ্ছার অভাব আছে, এটা বলবো না, তাদের সদিচ্ছা আছে। তো এখন সেই জায়গাটাতে তাদের যে হেল্পিং হ্যান্ডগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা দরকার। আমার মনে হয় সেটি সঠিকভাবে কাজ করছে না। সেইখানে তাদের অ্যাড্রেস করা দরকার যে এই দুর্নীতিগুলো দূর করবার জন্য কোথায় কোথায় নক করা দরকার, কোথায় সংস্কার দরকার, এর ভিতরে সেগুলো আমার মনে হয় যে সঠিকভাবে করার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে। বড় পরিসরে সংস্কারের কথা বলা হচ্ছে বারবার। এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন থেকে আসলে বলা হচ্ছে যে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে একটি আমূল পরিবর্তন বা সংস্কার দরকার। সেই সংস্কারের পথে আসলে সরকার, আমরা দেখেছি 10টি সংস্কার কমিশন হয়েছে, তাদের চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হয়েছে। কতটা এগুলো আসলে দেখুন, যে সংস্কারগুলো, কমিশনগুলো হয়েছে, তো সেই সংস্কার দু একটা কমিশনের সাথে বসবার সুযোগ হয়েছিল আমাদেরও। তো তারা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে প্রস্তাবনা নিয়ে একটি প্রস্তাবনা রেডি করেছেন। তারা বলতে কারা? সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাবটা তৈরি করেছেন সেটি সরকারের কাছে জমা দিয়েছেন। তো সেখানে সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করছেন, তো তাদের প্রস্তাবনাগুলো নিচ্ছেন। তো যে সংস্কার প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে, এটি খুব শর্ট টাইমের মধ্যে সবগুলো সংস্কার সম্ভব না। আবার যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, সব প্রস্তাবগুলোকে আমরা সঠিক মনে করছি না। এখানেও কিছু ওই সংস্কার প্রস্তাবগুলোর ভিতরেও দ্বিমত আছে, আমাদের দ্বিমত আছে, জনগণের দ্বিমত আছে, রাজনৈতিক দলগুলোর দ্বিমত আছে। এখন সেইখানে প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন, যেই প্রস্তাবনাগুলোর মধ্যে আমরা একমত হতে পারি, রাজনৈতিক দলগুলো একমত, সেগুলোই হবে। আর যেগুলোর সাথে একমত হচ্ছে না রাজনৈতিক দলগুলো, আমরা একমত হতে পারছি না, সেগুলো বাদ থাকবে। তো এখন সেগুলো কবে হবে, এটা হলো বিষয়। সেই সংস্কার প্রস্তাবগুলো, সেই প্রক্রিয়া কি আগাচ্ছে, মানে ধীর গতি দেখছেন? গতি নিঃসন্দেহে ধীর গতিতেই আগাচ্ছে, কিন্তু আগাচ্ছে বলবো আমি যে এখন এটা আমাদের কাছে দৃশ্যমান হবে তখনই যখন এই কাজগুলো যখন এক্সিকিউশনে যাবে, তখনই আমার মনে হয় যে সেটি দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝবো কিভাবে যে এটি আগাচ্ছে কিনা। সরকার যেভাবে আশ্বাস দিচ্ছেন, তো এখনো সেটি আমার মনে হয় যে আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমরা একটি আলোচনা ফিরবো, একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আসলেন, আমি আপনার কাছে আসি শুরুতে। আমেরিকার বাজারে স্থগিত হলো বাংলাদেশি পণ্যের উপর নতুন করে আরোপিত 37% শুল্ক। এটি স্বস্তির খবর। বিপরীতে একটি অস্বস্তির খবর হচ্ছে ভারত তার ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের সঙ্গে যে চুক্তিটি সেটি বাতিল করেছে। অর্থনীতি আসলে কোন পথে আগাচ্ছে? আমরা কি ভালোর দিকে যাচ্ছি, বা এই যে দুটি খবরকে কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে দেখেন, অর্থনীতিতে সেলফ ইন্টারেস্টটা সবসময় বড়। প্রত্যেকটা কান্ট্রি তার ইন্টারেস্টটা দেখবে, এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই, বা এটা নিয়ে আপনার একেবারে পড়ে থাকলেও চলবে না। বাংলাদেশ তার স্বার্থটা দেখবে, এবং দুটো দেশ তারা তাদের বিবেচনায় তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, যেটা তারা মনে করেছে তাদের জন্য মঙ্গল হবে। বাংলাদেশ এখন পর্যালোচনা করবে,
আমেরিকার ক্ষেত্রে তো বাংলাদেশ অলরেডি একটা চিঠি দিয়েছিল এবং 3 মাস সময় চেয়েছিল, তো শেষ পর্যন্ত এই 3 মাস সময়ই দেওয়া হলো। সো যদি আপনি বলেন যে এক্ষেত্রে বাংলাদেশ আসলে যেটা চেয়েছিল সেটাই তো বাংলাদেশ এটা পেয়েছে, এবং বাংলাদেশ মনে করে যে এই যে 3টা মাস সময় পাওয়া গেল, এই সময়ে বাংলাদেশ তার পলিসিটা রিভিউ করতে পারবে। ট্যাক্সের ক্ষেত্রে আমেরিকার সাথে যে ট্যাক্স মেজারগুলো আমাদের দেশে নেওয়া আছে সেগুলোকে রিভিউ করে ট্রেড গ্যাপটা কীভাবে কমানো যায় বা কীভাবে আপনার এখানে আরও ব্যালেন্স বা সামঞ্জস্য আনা যায় সে বিষয়টা পর্যালোচনা করার সুযোগ পাবে। এটা বাংলাদেশের জন্য একটা ভালো দিক আমরা মনে করি। গতকালকে আমরা যেভাবে চেয়েছিলাম অন্তত এই মুহূর্তে আমেরিকার ডিসিশনটা ঠিক সেভাবেই এসেছে। আর ভারতের ট্রান্সশিপমেন্ট ভারতের ট্রান্সশিপমেন্টের বিষয়টা তো ভারত তার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়েছে। ভারত কিভাবে বিবেচনা করবে সেটা তো আসলে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশ যেটা পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ নিজে তার অর্থনৈতিক স্বার্থটা কিভাবে প্রোটেক্ট করবে এ বিষয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, আপনার বাণিজ্য মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, তারা এগুলো প্রত্যেকটা সিদ্ধান্তই পর্যালোচনা করবে। এটা ভালো মন্দ সবগুলোই কিন্তু পর্যালোচনা করার সুযোগ আছে এবং এগুলা থেকে এটাতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কতটুকু এফেক্ট হলে সেটা কিভাবে ওভারকাম করা যাবে এগুলো সিদ্ধান্ত ভেবে তারপরে বাংলাদেশ তার স্বার্থে যেটা সবচেয়ে ভালো হয় সেই সিদ্ধান্তটাই নেবে। আমাদের যেই সিদ্ধান্তের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই সেটা নিয়ে তো আর আমরা আসলে বসে থাকলে চলবে না, কারণ ভারত তার মতো সিদ্ধান্ত নিয়েছে, আমেরিকা তার মতো সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুধুমাত্র সেটাই পারি যেটা আমাদের উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। সো আমরা আমাদের পলিসিগুলো এখন রিভিউ করব নতুন করে, সেভাবেই আমরা কাজ করব। নিশ্চয় এই সরকার অনেকগুলো সফল উদ্যোগ আমরা লক্ষ্য করেছি এবং সফলতা রয়েছে কূটনীতিতে, যেমন রোহিঙ্গা প্রত্যাবাসন আর একটা আশ্বাস আমরা পেয়েছি এবং বেশ কিছু মিটিংও আমরা দেখেছি আন্তর্জাতিক পরিসরে, এবং আমরা কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছে। তারপরই এই ধরনের ঘটনা আসলে কূটনৈতিক ব্যর্থতা বলবেন এটাকে? না, এটা ভূ রাজনৈতিক বাস্তবতা। আচ্ছা, আপনার পৃথিবীতে এখন যে ভূ রাজনীতি যে এই মুহূর্তে যেটা বিদ্যমান আছে এটা কিন্তু পরিবর্তনশীল, এবং বিশেষ করে আমেরিকায় রাষ্ট্র ক্ষমতা বদল হওয়ার পরে সারা পৃথিবীতেই কিন্তু বাণিজ্য ক্ষেত্রে বা বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নীতিগুলো পরিবর্তিত হচ্ছে। আমেরিকা তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে এবং এই সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশগুলো তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। এটা কিন্তু একেবারে পুরোপুরি এটা বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিষয় না, এটা একটা সারা পৃথিবীতেই কিন্তু এই সিদ্ধান্তগুলো এক ধরনের প্রভাব রাখছে এবং প্রত্যেকটা দেশই এই সিদ্ধান্তের ফলে তার নিজ নিজ পলিসিটাকে রিভিউ করছে, তারা কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারে সেটা নিয়ে কাজ করছে। এটা আমার মনে হয় না কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা উচিত। কূটনৈতিক দিক দিয়ে কতটা সফল আপনাদের সরকার? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো কাজ করছে, সফল কি ব্যর্থ সেটা তো আসলে আপনারা বলবেন, তবে আমরা জনগণ বলবে সেটা আসলে আমাদের দিক থেকে আমরা এটুকু বলতে পারি যে আমাদের জন্য বেস্ট পসিবল যেটা করা সম্ভাব্য সব কিছুই করা হচ্ছে। কি পেলাম আমরা এই যে বিজনেস সামিট, এত বড় একটি বিজনেস সামিট হলো, বেশ ভালো পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি এবং অনেক বিনিয়োগকারী এখানে এসেছেন। জি, আজকে শেষ হলো। এই ধরনের সম্মেলনে যেটা হয় যে আপনাকে কিন্তু এই সম্মেলনে এসে সরাসরি কেউ বিনিয়োগ প্রস্তাব দেবে না। এটা কিন্তু আপনি যদি বিনিয়োগ সম্মেলন আর রিহাব মেলা এটা যদি একই রকম তাহলে কিন্তু মুশকিল। যে রিহাব মেলা যেরকম হয় আমরা একটা মেলা শেষে হিসাব করে কয়টা ফ্ল্যাট বিক্রি হলো, বিনিয়োগ সম্মেলন কিন্তু অনেকটা সেরকম না। বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে আসলে বিনিয়োগকারীদেরকে আস্থায় আনা, বিনিয়োগকারীদেরকে বোঝানো এবং দেখানো। বিনিয়োগের কিন্তু বেশ কয়েকটা ধাপ আছে, এটা বলতে পারেন এটা একটা প্রথম ধাপ। এই প্রথম ধাপে আমাদের বিনিয়োগকারীরা এসেছেন, প্রায় 50টা দেশে 550-র মতো বিদেশি বিনিয়োগকারী এখানে যুক্ত হয়েছেন। তারা জেনেছেন বিনিয়োগকারীদের যে সাড়াটা, আমরা মনে করি যে এটাই আসলে সবচেয়ে বেশি ইতিবাচক পাওয়া। এই সাড়াটা একটা জিনিস ইন্ডিকেট করে যে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ বিনিয়োগের একটা বড় ক্ষেত্র। এখন এই ক্ষেত্রগুলোতে বিনিয়োগটাকে আসতে হলে সত্যিকার অর্থে, এবং বিনিয়োগকারীরা তাদের ব্যবসা যদি এখানে কারখানা স্থাপন করতে চান, তাদের যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে অ্যাড্রেস করবে সেটাই হলো বড় বিষয়। তারা চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। বিশ্বের অন্যান্য যে মাল্টিন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো বা মাল্টি লেভেলের যে ওয়ার্ল্ড ব্যাংক বা আর অন্যান্য প্রতিষ্ঠান, তারাও চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। এখন সরকারের দায়িত্ব হচ্ছে চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করা, এবং সেটা যদি অ্যাড্রেস করা যায় এবং বিনিয়োগের যে ক্ষেত্রগুলো আছে সেগুলো যদি প্রস্তুত করা যায়, আমরা মনে করি যে এই সম্মেলন থেকেই আসলে বিনিয়োগের প্রবাহটা শুরু হবে। জি, ধন্যবাদ। আমি একটু জনাব শহীদুল ইসলাম আপনার কাছে আসি। আসলে সাধারণ মানুষের
মানে এই সরকার আসার পর থেকে অনেক আগে থেকে আসলে যে রাজনীতিবিদ বা সবার কাছে একটি প্রশ্ন যে নির্বাচন কবে হচ্ছে, দেশের রাজনীতি কোন পথে যাচ্ছে, আপনার ধারণা কি আসলে? তো দেখুন, আমার যে ধারণা যে রাজনীতি কোন পথে যাচ্ছে, নির্বাচন কবে হচ্ছে, তো এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রত্যাশা আছে। জি, যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের এক ধরনের কৌশল আছে। তো এই দুটিকে যদি আমরা এক করে দেখতে চাই, তাহলে যদি বলেন যে নির্বাচন কবে হচ্ছে, তার একটি প্রত্যাশার কথা আমরা যদি বলি, একটি রোডম্যাপের তারা চাচ্ছেন। এক ধরনের রোডম্যাপ যদি বলি, এই সরকারের পক্ষ থেকে এক ধরনের তথ্য কিন্তু দেয়া হয়েছে যে আমরা এবছরের শেষের দিকে অথবা আগামী বছরের জুনের মধ্যে একটা নির্বাচনের কথা তারা বলেছেন। তো আমরা বলবো যে সেই পথেই তারা আগাচ্ছেন। তো এখন সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো এই সরকার গঠন করবার পরে, উপদেষ্টা পরিষদ আসার পরেই বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য তারা একেবারে নানাভাবে এই সরকারের উপর একটা চাপ তৈরি করবার চেষ্টা করছেন। সেই চাপটি নেয়ার জন্য সরকার প্রস্তুত কিনা, এরপরে সেই পরিবেশ আছে কিনা, সেটি বিবেচনায় না নিয়ে যারা নির্বাচনের জন্য একেবারে আমি বলবো যে অস্থির হয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে যে যে সরকারটি আসছেন কোন পরিস্থিতিতে আসছেন সেই বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার ছিল। সেটি আমার মনে হয় যে সেখানে খুব কৌশলগত জায়গা থেকে যারা এই নির্বাচনের শুধু নির্বাচনের কথা বলছেন, তারা কাজটি ঠিক করছেন বলে আমার মনে হয় না। এটি তাদের ভিন্ন যুক্তি আছে, তাদের যুক্তি তারা বলছে যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। তো এখন এই সরকার সংস্কারের কথা, মানুষকে কি, আপনার কি মনে হয় মানুষ কি নির্বাচন চায় না বা মানুষ কবে চায়? এই ধরনের কি? আমার কাছে মনে হয় যে মানুষ এখনই নির্বাচনের জন্য পাগল হয়ে যায় না, তারা একটি সংস্কার চায়, তারা একটি দৃশ্যমান সংস্কার চায়, এরপরে নির্বাচন চায়। নির্বাচন অবশ্যই আমরা চাই, দেশের রাজনৈতিক দলগুলো যেমন চায় আমরাও চাই, কিন্তু নির্বাচন করবার আগে যে নির্বাচন পরিবেশ তৈরি করার, নির্বাচনী পরিবেশ তৈরি করবার জন্য একটি সংস্কার দরকার। আর যদি সেই সংস্কারটি না করে নির্বাচন করা হয়, তাহলে বিগত সরকার যা করছে এই সংস্কারবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে সেরকম একটি আরেকটি কর্তৃত্ববাদী সরকারের দেশে প্রতিষ্ঠিত হবে। এবং আজকে বিগত 15 বছরে যে লুটপাট, যে অর্থ পাচার, যে চাঁদাবাজি হয়েছে, আমরা সেই চিত্রই দেখব। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক কালচারটা আগে পরিবর্তন দরকার, সেইখানে সংস্কার দরকার। আপনার রাজনৈতিক যে কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, সেটি হচ্ছে যে পেশি শক্তির কালচার। সেই পেশি শক্তির কালচার যদি রাজনৈতিক কালচার কারা পরিবর্তন করবে? নিঃসন্দেহে যারা এখন সরকারের দায়িত্বে আছেন তাদের পরিবর্তন করে এরপরে নির্বাচন দিতে হবে। সরকার করবে না রাজনৈতিক দলগুলো করবে? না, সেই পরিবর্তনটা তো রাজনৈতিক নির্বাচনের পরিবেশটা তৈরি করবার জন্য সরকারের যারা দায়িত্ব আছে তারা করবেন। আর রাজনৈতিক দলগুলোর ভিতরে তাদের রাজনৈতিক দলের সংস্কারটা রাজনৈতিক দলেই করতে হবে। আর পরিবেশ তৈরি করবার জন্য যে সরকার আছেন তাদেরও তো স্টেক আছে, তাদেরও দায় আছে, তারাও তো করবেন। তো এখন যদি সেই সংস্কারটুকু না হয়, এই পেশি শক্তির কালচার যদি আপনি সরাতে না পারেন, নির্বাচন যদি আপনি ঘোষণা করেন এখন, তাহলে যাদের পেশি শক্তির জোর আছে, যাদের অর্থ আছে, কালো টাকা আছে, তারা নির্বাচনে প্রভাব বিস্তার করবে। এবং বাংলাদেশের যে চিত্র অতীতে আমরা দেখেছি, সেই চিত্র আমাদের দেখতে হবে আবার। আমরা সেই চিত্র দেখতে চাই না। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, সেই প্রত্যাশার জায়গা পূরণ করবার জন্য ন্যূনতম যে সংস্কার, এই পেশি শক্তির কালচারটাকে দেশ থেকে বিলোপ করতে হবে, চাঁদাবাজির কালচারটাকে দেশ থেকে রিমুভ করতে হবে। সেটি করার পরে যদি নির্বাচন হয়, তাহলে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন হবে মনে করি। আর যদি সেটি না হয়, তাহলে আমাদের যেই কি বলে, আমরা যেই কালো অধ্যায় আমরা পার করেছি সেটি আবার দেখতে হবে। পেশি শক্তির প্রভাব বা কালো টাকার প্রভাব, এগুলো কারা আসলে মুক্ত করবে বা রোধ করবে? সরকার। এটি মুক্ত করবার জন্য উদ্যোগ তো সরকারকে নিতে হবে। নিশ্চয়ই আমি আলোচনায় ফিরবো, সেখানে সহযোগিতা করতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমি আলোচনায় ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় আনিছি আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আলোচনায় যেতে চাই। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে আসি। পেশি শক্তির প্রভাব আসলে কবে কমবে? পেশি শক্তির প্রভাব কমানোটা জরুরি, এটা হচ্ছে কথা। কবে কমবে সেটা তো আসলে ভবিতব্য, এটা অগ্রিম বলা। সরকারের অলরেডি 8 মাস তো হয়ে গেছে। সরকার তো কাজই করছে এই জন্য যে যাতে একটা সুন্দর এবং সুস্থ রাজনৈতিক পরিবেশটা তৈরি করা যায়। এবং এখন পর্যন্ত সরকার সবার সহযোগিতাও পাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, তারা সহযোগিতা করছে। এবং সবাই মিলে এমন একটা
পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যেটা আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমরা শুধু সরকার পরিবর্তনটা এখানে সবচেয়ে বড় বিষয় না, সরকার পরিবর্তন অবশ্যই হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সরকার পরিবর্তনের ব্যবস্থা না রাখা যায়, তাহলে তো মানে সরকার জগদ্দল পাথরের মতো মানুষের উপর চেপে বসবে। সো পরিবর্তনের একটা সিস্টেমটা রাখতে হবে, এবং সংস্কৃতির ওভারঅল যে রাজনৈতিক সংস্কৃতি, এটার পরিবর্তন করতে হবে। এইটার পরিবর্তন করতে গেলেই আসলে এই সংস্কারের প্রসঙ্গগুলো আসে। কারণ যে সিস্টেমে আমাদের দেশ আগে চলেছে, বিশেষ করে গত 15 বছর আমরা দেখেছি, ওই একই সিস্টেম যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হওয়ার একটা আশঙ্কা থাকে। সংস্কারটা আসলে কবে শেষ হবে? মানে সংস্কার একটা বিশাল বিষয়। সংস্কার কিন্তু আপনার ওভারনাইট আসলে সংস্কার করা সম্ভব না। তবে একটা নির্বাচনের জন্য ন্যূনতম যে রিকোয়ারমেন্টগুলো, সেই রিকোয়ারমেন্টগুলো নির্ধারণ করে সেটা আপনার যদি শেষ করা যায়, তাহলে আপনার একটা নির্বাচিত সরকারের কাছে তখন দায়িত্ব হস্তান্তর করা যাবে। আর নির্বাচিত সরকার যখন নির্বাচনের জন্য জনগণের কাছে যাবে, তাদেরও তো কিছু রাজনৈতিক অঙ্গীকার থাকবে। তারা তখন এই সংস্কারের যে এই ধারাবাহিকতাটা, এটা রক্ষা করবে, এটা সবার বিশ্বাস। যারা রক্ষা করতে পারবে বলে মানুষ বিশ্বাস করবে, মানুষ যাদের উপর আস্থা রাখবে, তাদেরকেই তো মানুষ দায়িত্ব দেবে দেশ পরিচালনার। জি, আমি একটু জনাব শহীদুল ইসলাম আপনার কাছে আসি। রোহিঙ্গা প্রত্যাবাসন হতে যাচ্ছে শিগগিরই, একটি ঘোষণা সরকার থেকে এসেছে, সরকারের একটি কূটনৈতিক সফলতা। আমি একটু কারেকশন করি আপনাকে, রোহিঙ্গা প্রত্যাবাসন হতে যাচ্ছে এরকম কোনো ঘোষণা সরকার দেয়নি। না সরকার না, এটা যদি আপনি বলা হয় তাহলে এটা অপপ্রচার হবে, এটা এবং ভুল বলা হবে, মানুষকে মিসগাইড করা হবে। একটা আশ্বাস পাওয়া গেছে না, কোনো আশ্বাস সরকারের পক্ষ থেকে বলা হয়। জি, আমি জানতে চাই রোহিঙ্গা প্রসঙ্গে আমি সেখানে একদম ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। রোহিঙ্গার ক্ষেত্রে মায়ানমার প্রথমবারের মতো স্বীকার করেছে, তারা 1,80,000 রোহিঙ্গাকে বলেছে যে তারা তাদের দেশের রেসিডেন্ট। এটা মায়ানমারের কাছ থেকে একটা স্বীকৃতি এসেছে। এই স্বীকৃতিটা হচ্ছে এই ধরনের প্রত্যাবাসনের জন্য প্রথম একটা ধাপ। কিন্তু এই একজন মায়ানমার স্বীকার করে নিল আর সাথে সাথে প্রত্যাবাসন শুরু হয়ে গেল, বিষয়টা এরকম না। প্রত্যাবাসনের জন্য তাদেরকে প্রত্যাবাসনের জন্য একটা জায়গা লাগবে। এই মুহূর্তে আপনার রাখাইনে গৃহযুদ্ধ চলছে, কিন্তু প্রত্যাবাসনে কি তারা রাজি হয়েছে? না, সেটাই তো আমি বলছি যে প্রত্যাবাসন কথা তো কোনো পক্ষই ঘোষণা দেয়নি। বাংলাদেশের সরকারও ঘোষণা দেয়নি, মায়ানমার সরকারও ঘোষণা দেয়। মায়ানমার সরকার শুধুমাত্র তাদের যাচাই বাছাই করা হয়েছে, এবং যাচাই বাছাই করে তারা স্বীকৃতি দিয়েছে যে 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশ থেকে যে তালিকাটা পাঠানো হয়েছিল তারা মায়ানমারের রেসিডেন্ট। এখন পরবর্তী ধাপে আরও কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করা গেলে, যেমন এই 1,80,000-কে দিয়েও যদি প্রত্যাবাসন শুরু করতে হয়, তাহলে তাদেরকে প্রত্যাবাসন করে কোথায় নেওয়া হবে, সেখানে গিয়ে তারা কি করবে, এখানে যে অ্যাক্টরগুলো আছে তাদের সাথেও কাজ করতে হবে। রাখাইনের একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানে যাদের হাতে নিয়ন্ত্রণ আছে তাদেরকেও এঙ্গেজ করার বিষয় আছে। যে প্রত্যাবাসন প্রক্রিয়াটা, এটা তো আর হেঁটে চলে যাওয়ার বিষয় না। প্রত্যাবাসন প্রক্রিয়াটা কারা ফ্যাসিলিটেট করবে? এর আগে অতীতে দেখা গেছে যে আমাদেরকে চীন সরকার বলেছে তারা ফ্যাসিলিটেট করবে, জাতিসংঘ বলেছে তারা ফ্যাসিলিটেট করবে। এই বিষয়গুলো সেটেল হওয়ার বিষয় আছে। সো এটা আপনার কেউ যদি বলে থাকে যে বাংলাদেশ সরকার বলেছে প্রত্যাবাসন শুরু হয়ে যাবে, কিংবা মায়ানমার সরকার বলেছে প্রত্যাবাসন শুরু হয়ে যাবে, এগুলো আসলে যেটা গণমাধ্যমে খবর এসেছে যে প্রত্যাবাসনে তারা রাজি হয়েছে। আমি জানি না গণমাধ্যম কিভাবে কি খবর পরিবেশন করেছে, বা আপনি পার্টিকুলারলি কোন গণমাধ্যমের রেফারেন্স দিচ্ছেন। আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে যেটা জানি, আমি শুধুমাত্র আপনাকে সেটা বলছি। সেখানে তারা বলেছে যে 1,80,000 রোহিঙ্গাকে তারা স্ক্রুটিনি করে তারা পেয়েছে, এরা মায়ানমারের নাগরিক। এখন প্রত্যাবাসনের জন্য কাজ শুরু করার সুযোগ এসে এই স্বীকৃতিটার ফলে বা তাদের এই ঘোষণাটার ফলে এই লোকগুলোকে প্রত্যাবাসনের জন্য কাজ করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে মাত্র। এখন কাজ শুরু করার পর দেখা যাবে প্রত্যাবাসনের জন্য আরও যেসব চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো কি কি এবং সেগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে, এই বিষয়গুলো যখন নিশ্চিত হবে তখনই মাত্র আমরা বলতে পারবো যে এই ঘোষণার ফলে প্রত্যাবাসন শুরু হতে পারে। জি, একদম ক্লিয়ার আপনার কাছ থেকে। আমি জনাব শহীদুল ইসলাম আপনার কাছ থেকে একটু শেষ কথা জানতে চাই, পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের যে চ্যালেঞ্জগুলো তো নিশ্চয়ই রয়েছে, সেগুলো যদি ছোট্ট করে যুক্ত করেন। জি, ধন্যবাদ। যে কথাটি আজাদ মজুমদার ভাই বললেন, হ্যাঁ, যে মায়ানমার সরকারের যে স্বীকৃতি 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশে আছে, সেটা তারা স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি যে এটি দিয়ে একটি ক্ষেত্র তৈরি হলো যে রোহিঙ্গাদেরকে সেখানে ফেরত পাঠাবার। তো আমাদের এখানে যে রোহিঙ্গাদের যে পরিসংখ্যানটা আমাদের সামনে আছে, সেটি প্রায় 10 লাখের মতো। 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে। তো সেখানে এই যে কিছু মিডিয়া বলতে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তারা রাজি হয়েছে। আসলে এই কথাটি যে সঠিক না, আমিও দেখেছি। হ্যাঁ, এটি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মূলধারার গণমাধ্যমে আমার চোখে পড়ে নাই যে এটা তারা রাজি হয়েছে কিনা। তো এখন বিষয়টা হলো যে সেখানে প্রত্যাশার জায়গায় কতটুকু। আমি বলবো যে এইখানে যেমন দুই দেশ
শুধু না, এখানে এটা তো শুধু মায়ানমার এবং বাংলাদেশের বিষয় না, এটাকে তাদের হাতে প্রত্যার্পণ করতে হলে জাতিসংঘকে এখানে ইনভলভ করতে হবে। এরপরে আরও যারা এখানে পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে, চীন, ভারত, সবার সাথে সমন্বিতভাবে আলোচনার মধ্য দিয়ে এটি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো পথে আগাতে হবে। আমার মনে হয় যে যেহেতু আলোচনা শুরু হয়েছে, এই আলোচনাটি যদি আরও শক্তিশালী হয়, এখানে যদি সঠিকভাবে জায়গাগুলো অ্যাড্রেস করে যদি যেখানে কাজ করা দরকার কাজ করলে একটি প্রত্যাশার জায়গা তো আছে, যেহেতু স্বীকার করে নিয়েছে যে আমার দেশের নাগরিক আরেকটি দেশে রয়েছে। আমি একটু অ্যাড করি, জাস্ট যেহেতু এটা একটা মেজর ব্রেক থ্রু এই ইস্যুতে, এই ব্রেক থ্রুটা প্রয়োজন ছিল। এই ব্রেক থ্রুটা না হলে কিন্তু পরবর্তী ধাপগুলোতে আপনার অগ্রসর হওয়ার সুযোগ নেই। যেহেতু এই ব্রেক থ্রুটা এসেছে, এখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এই প্রক্রিয়াটা দ্রুত আগাবে। এইটুকুই হচ্ছে এই মুহূর্তে এই বিষয়ে। আপনি যদি শেষ করেন। জি, না এটা আজাদ ভাই বললেন যে হ্যাঁ, এই ব্রেক থ্রুর মধ্য দিয়েই আমাদের সে পথে আগাচ্ছি আমরা মনে করি। তো আমার মনে হয় যে এই জায়গাটিতে আমার প্রত্যাশা যে বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস সাহেব, তার যে গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে রয়েছে, এটা যদি সঠিকভাবে আলোচনায় নিয়ে আসতে পারেন, এখানে যদি সঠিকভাবে অ্যাড্রেস করে এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারেন, আমার মনে হয় যে মায়ানমার রাজি হতে বাধ্য হবে তাদের এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেবার জন্য। তবে সেটার জন্য কতটুকু সময় লাগবে সেটি আমাদের দেখতে হবে আরও। এটি যেটি বলছেন যে এটি ওভারনাইট, এই সম্ভাবনা খুব কম যে কালকেই এটি তারা রাজি হয়ে যাবেন, আমরা ফেরত পাঠিয়ে দেব রোহিঙ্গাদেরকে, এটি সম্ভব হবে না। তবে এটির জন্য সময় লাগবে এবং এটির জন্য নানা ধরনের চ্যালেঞ্জও আছে আমি মনে করি। এই চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে হবে, কাজ করলে একটা সফলতা আসবে হয়তো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে শেষ করতে চাই। শেষ প্রশ্ন, আসলে সবার মধ্যে যেমন আমরা একটি খবর দেখলাম যে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন বিষয়ে। সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন আছে যে আসলে নির্বাচন কবে হবে, আপনার কাছে আমি সেই প্রশ্নটি রাখতে চাই। না, এটা তো মিলিয়ন ডলার প্রশ্ন এবং আপনারা অনেকবারই করেছেন, আমাকে এই শোতেও করেছেন। নির্বাচনের বিষয়ে আমাদের সরকারের ঘোষিত অবস্থান কিন্তু পরিবর্তিত হয়নি। মানে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন এটা কি ডিসেম্বরেই হবে নাকি জুনের মধ্যে হবে, এই বিষয়টা পুরোপুরি সরকারের উপর নির্ভর করছে না, এটার সাথে নির্ভর করছে জাতীয় রাজনৈতিক দলগুলো, তাদের অবস্থান, তাদের ঐক্যমত্য, সবকিছুর উপর। সবগুলো ফ্যাক্টর যখন একসাথে মিলে যাবে তখন আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে। সংস্কার প্রক্রিয়া কত দূর? সংস্কার প্রক্রিয়া চলমান। এই যে অনেকগুলো প্রসেস, এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন হয়েছে, ঐক্যমত করে সেই সংস্কারগুলো এগিয়ে নেয় একদম শেষ, আমার কাছে মনে হয় যে একদম শেষ স্টেজে আছে। ঐক্যমত কমিশনকে কিন্তু 6 মাসের সময় দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে কেউ কিন্তু প্রতিবাদ করেনি, সবাই মেনে নিয়েছে যে এই 6 মাসের মধ্যে তারা কাজটা করবেন। এবং ঐক্যমত কমিশনের আগস্টের মাঝামাঝি পর্যন্ত একটা সময় সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক ধরনের ঐক্যমত তৈরি করার জন্য। তো অগস্টের আগ পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে তারা আসলে কতটুকু ঐক্যমত সৃষ্টি করতে পেরেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে। অগাস্টের মধ্যেই কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাব যে আমরা আসলে কি ধরনের সংস্কার চাচ্ছি এবং সেটা বাস্তবায়ন করার জন্য ঠিক কি পরিমাণ সময় দরকার হবে। মানুষের যেই স্বপ্নের উপর ভর করে সরকার এসেছে এবং যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্ন কতটা পূরণ করতে পারবে আপনাদের সরকার? মানুষের স্বপ্ন তো অনেক বড় বিষয়, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কটা চ্যালেঞ্জ আছে তার মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। কারণ এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। তো সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব না, তবে সরকার যতটুকু কাজ করছে প্রত্যেকটা কাজই হচ্ছে আসলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আপনি এখন আপ টু দ্য মার্ক হয়েছে যে মোটামুটি? আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা একটা আপেক্ষিক শব্দ। আপনি এটা যতই আপনি ভালো করেন আরো ভালো করার সুযোগ থাকবে। কারণ আপনার একটা সময় তো আমাদের আমরা কি একদম স্বাভাবিক বলতে পারি এখন? না, আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন এই উন্নতির মাত্রাটা হয়তো আপনার চোখে মনে হতে পারে কম, আমার চোখে মনে হতে পারে স্বাভাবিক, এটা যার যার দেখার দৃষ্টিভঙ্গির বিষয়। তবে সরকারের দিক থেকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং আমরা বিশ্বাস করি এটা আরো উন্নতি হবে সামনে। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কিছু বলতে চান, যুক্ত করতে চান। আইন শৃঙ্খলার যে বিষয়টি বললেন, আইন শৃঙ্খলার উন্নতির বিষয়টা এখন আসছে। আমরা যদি বলি বিগত 16 বছরে বাংলাদেশে কোনো আইনের প্রয়োগ ছিল না, দেশের গুম খুন এটি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, আমাদের কাছ থেকে হারিয়ে। সেটি তো রাজনৈতিক
যে হয়রানি রাজনৈতিক গুম সেটাই ছিল, আইন শৃঙ্খলার কথা বলছেন, সেখানে আমি যদি বলি যে ওই হত্যা, গুম, মারামারি এগুলো তো ছিল, আগেও ছিল, এখনো আছে। আগে কথা বলবার অধিকার ছিল না, এখন মানুষ ছোট্ট দাবি নিয়ে রাস্তায় একটা মিছিল করতে পারছে, রাস্তা আটকে দিতে পারছে। এইটা সেই সুযোগটি ছিল না, যার কারণে মনে হয় যে আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে। কেউ 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অবনতি পরিস্থিতি ছিল, আমি সেই জায়গার কথা বলছি না। 5 আগস্টের পরবর্তী সময়ে তো 7 দিন দেশে কোনো পুলিশই ছিল না। সেই দিক থেকে আমি মনে করি যে সেই দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। সভ্য দেশে 7 দিন পুলিশ না থাকার পরেও দেশে বিরাট কোনো ম্যাসাকার হয়ে যায়নি, যে ম্যাসাকারের দায় এখনো আমাদেরকে বহন করতে হচ্ছে। আমরা মনে করি যে এই যে পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং পুলিশের মরালটা যেভাবে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল, সেখান থেকে তাদেরকে আস্থায় ফিরিয়ে আনা বা তাদের কাজটা তাদেরকে করতে দেওয়ার যে পদ্ধতি সরকার যে আস্তে আস্তে সেটা করছে, এবং ধীরে ধীরে এই বিষয়ে পুলিশও তার স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারছে, এবং আমরা মনে করি যে যত দিন যাবে এই জিনিসটা উন্নত হবে আরো। আপনি যদি শেষ করেন। জি না, সেটাই আমি বলছিলাম যে দেখেন, এটা কি অতীতে কখনো হয়েছে বাংলাদেশের? আমি আগেও বলেছি যে সারা দেশের পুলিশ একসাথে ডিসফাংশনাল হয়ে গিয়েছিল, সেইখান থেকে যারা আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব পালন করেন এখনো কি তারা পুরোপুরি ফাংশনাল হয়েছে কিনা? এখনো সব পুলিশ কিন্তু কাজ করছে না, এখনো করছে না। আমি কাজ একটা অংশ করছেন। আমার মনে হয় যে এই পুলিশ যখন ফাংশনাল হয়ে যাবেন, তারা তাদের কাজে ফিরে আসবেন পুরোপুরি, এবং তাদের ভিতরে ভয় ভীতি যেটা আছে এটা কেটে যাবে। আমার মনে হয় যে পরিস্থিতি আরো শান্ত হবে, এবং রাজনৈতিক দলগুলোর এখানে সহনশীলতার পরিচয় দিতে হবে। তো এটা যদি ওই যে সংস্কারের কথা বলি, রাজনৈতিক দলগুলো নিজের দলের ভিতরে যে সমস্যাগুলো আছে, নিজের দলের যে অভিযোগগুলো আছে দলীয় কর্মীদের মধ্যে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এরপরে লুটতরাজের, সেগুলো তারা যখন সংস্কার করতে পারবেন, আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী তাদের অবস্থান থেকে কাজ করবেন, পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম এবং আবুল কালাম আজাদ মজুমদার, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।